বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমিস্ট্রি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সৈয়দ আমিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ন্যাশনাল আইডিয়াল কলেজ। অলরেডি তোমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের উপর 8টি ক্লাসে অংশগ্রহণ করেছে। আজকে আমার নবম লেকচার, এই অধ্যায়ের উপর 9টি লেকচার হবে। তো আজকে এই লেকচারে আলোচ্য যে সূচি তোমরা একটু লিখে নাও। প্রথমে আমি আলোচনা করব আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। 2 নম্বর অ্যামাগার পরীক্ষা। 3 নম্বর বাস্তব গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক আদর্শ আচরণ। 4 নম্বর বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণের শর্ত। 5 নম্বর ভান ডার ওয়ালস সমীকরণ। 6 নম্বর গ্যাস তরলীকরণ এবং এ সংক্রান্ত বিষয়াবলী। 7 নম্বর সর্বশেষ যে টপিকস, গ্যাস সিলিন্ডারজাতকরণে গ্যাস সূত্রের প্রয়োগ ও গাণিতিক সমস্যা। আমরা পর্যায়ক্রমে এই আলোচনায় যাব। প্রথমে আমরা আদর্শ বাস্তব গ্যাস কি সেটা একটু এক পলকে দেখে নিই। আদর্শ গ্যাস হলো যেসব গ্যাস সব অবস্থায় অর্থাৎ সর্ব অবস্থায় বলের সূত্র ও চার্জ সূত্র মেনে চলে, তাদেরকে আদর্শ গ্যাস বলে। এইটি একটি কাল্পনিক ধারণা, অর্থাৎ বাস্তবে এই গ্যাসগুলো পাওয়া যায় না। যেসব গ্যাস বাস্তবে পাওয়া যায় এবং গ্যাস সূত্রসমূহ সঠিকভাবে মেনে চলে না, তাদেরকে বাস্তব গ্যাস বলে। যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, বাতাস ইত্যাদি। এখন আমরা দেখব এই দুইটি গ্যাসে যদি পার্থক্য করতে চাই, পার্থক্যগুলো আমরা কয়েকটি পয়েন্টে দেখব। যে 1 নম্বর পার্থক্য হলো সংজ্ঞা, যেটা দিলাম কিছুক্ষণ আগে। 2 নম্বর আণবিক আকর্ষণ। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি অণুগুলোর মধ্যকার কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। পক্ষান্তরে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল ক্রিয়া করে। 3 নম্বর পয়েন্ট অণুসমূহের আয়তন সম্পর্কিত। আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছে গ্যাসের যে নিজস্ব আয়তন, অণুগুলোর যে নিজস্ব আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় অতি নগণ্য, অগ্রাহ্য করা হয়েছে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তন অবশ্যই অগ্রাহ্য না। 4 নম্বর পয়েন্ট আদর্শ গ্যাস সমীকরণ সম্পর্কিত। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পিভি = nRT। পক্ষান্তরে বাস্তব গ্যাসের ক্ষেত্রে সমীকরণ P + a(n²v²) V - nB = nRT, যা ভান ডার ওয়ালস সমীকরণ নামে পরিচিত, যেটা সম্পর্কে আলোচনা পরবর্তীতে করব। এরপরে আভ্যন্তরীণ শক্তি সম্পর্কিত পয়েন্ট। আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডেল E/del V আয়তনের সাথে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এট কনস্ট্যান্ট টেম্পারেচারে 0। পক্ষান্তরে বাস্তব গ্যাসের ক্ষেত্রে del E/del V at constant temperature is not equal to 0, যা জুল থমসন পরীক্ষায় স্পষ্টত প্রমাণ হয়। 6 নম্বর পয়েন্ট সংকোচনশীলতা গুণাঙ্ক, যা Z দ্বারা প্রকাশ করা হয়। Z এর মান 1 কার ক্ষেত্রে? যদি আদর্শ হয়, এক মোল গ্যাসের ক্ষেত্রে। আর বাস্তবের ক্ষেত্রে দেখা যায় হয় is greater than 1 or is less than 1, not equal 1। এই হলো আমরা আদর্শ ও বাস্তব গ্যাসের মধ্যকার সুস্পষ্ট পার্থক্য। এবার আমরা দেখব অ্যামাগা পরীক্ষা। বিজ্ঞানী অ্যামাগা বাস্তব গ্যাসের উপর পরীক্ষা নিরীক্ষা করেন। 1880 সালে তিনি চাপ বনাম পিভি অর্থাৎ চাপের সহিত পিভির পরিবর্তন জনিত লেখচিত্র অঙ্কন করেন স্থির তাপমাত্রায়।
উনি পর্যবেক্ষণ করেন কোনো গ্যাসেই আদর্শ গ্যাসের ন্যায় হয় না। তোমরা একটু প্রথমে লেখচিত্রের দিকে দৃষ্টিপাত করো। 1 নম্বর লেখে দেখা যাচ্ছে পি বনাম পিভি। এর লেখটা দেখা যাচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে আমি এখানে দেখিয়েছি। কোনো ক্ষেত্রেই আইডিয়াল গ্যাস গ্রাফটা মানছে না। আইডিয়াল গ্যাস যদি হয় আদর্শ গ্যাস, সেই ক্ষেত্রে লেখটা হওয়া উচিত পি এর অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। কারণ আমরা বয়েলের সূত্র থেকে অলরেডি জেনেছি চাপ যতই বৃদ্ধি করি পিভি পরিবর্তন ঘটে না যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। সেই হিসাবে লেখটা সরলরৈখিক হবে অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল হবে। কিন্তু বাস্তবে কোনো গ্যাসই এই ধরনের সমীকরণকে, এই লেখকে অনুসরণ করতেছে না। এখন এই লেখচিত্রে আমরা দুই ধরনের অর্থাৎ অ্যামাগা দুই ধরনের লেখ পান, দুই ধরনের গ্যাসের ক্ষেত্রে দুই ধরনের লেখ পান। প্রথম ধরনের গ্যাস অর্থাৎ হাইড্রোজেন, হিলিয়াম যা অপেক্ষাকৃত হালকা, তাদের ক্ষেত্রে দেখা যায় সর্বদাই চাপ যদি বৃদ্ধি করি আয়তন প্রত্যাশিত মান আদর্শ মান থেকে বেশি হয়, যা সরলরৈখিকভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ পেষণ মাত্রা কম, তুলনামূলকভাবে পেষণ মাত্রা কম। পক্ষান্তরে যারা অপেক্ষাকৃত ভারী গ্যাস নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তাদের ক্ষেত্রে লেখটা প্রথমে চাপ বৃদ্ধি করলে হ্রাস পায় অর্থাৎ বেশি পেষণ মাত্রা যুক্ত। এক পর্যায়ে চাপ বাড়লে পুনরায় বৃদ্ধি পায়, যা বক্ররেখা অনুসরণ করে। এই দুই ধরনের রেখচিত্র দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে এই বিচ্যুতিটা গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল। মূলত গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল না, পরীক্ষা করে দেখা গেছে। এই হাইড্রোজেন, হিলিয়ামের ক্ষেত্রে যদি অপেক্ষাকৃত নিম্ন তাপমাত্রায় পরীক্ষা কার্য করা হয় তবে এদের লেখটাও দ্বিতীয় ধরনের লেখ অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন অর্থাৎ বক্ররেখা অনুসরণ করবে। পক্ষান্তরে দ্বিতীয় ধরনের গ্যাস নাইট্রোজেন, অক্সিজেনের ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়িয়ে পরীক্ষা কার্য সম্পাদন করা হয় তবে সেক্ষেত্রে দেখা যায় এই বক্ররেখাটি পূর্বের হিলিয়াম, হাইড্রোজেনের লেখচিত্র অনুসরণ করবে, অর্থাৎ এই বিচ্যুতিটা মূলত তাপমাত্রা নির্ভর। এই লেখচিত্র থেকে আরও স্পষ্টত হয় যতই চাপ বৃদ্ধি পায় বিচ্যুতির পরিমাণ ততই বেড়ে যাচ্ছে, বিচ্যুতি ততই বেশি। এখন আমরা এই বিচ্যুতি অ্যামাগা কার্ভটাকে বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব সংকোচনশীলতা গুণাঙ্ক দ্বারা। সংকোচনশীলতা গুণাঙ্ক জেড দ্বারা প্রকাশ করা হয়, যার অর্থ পিভি বাই এনআরটি। অ্যামাগা এই পরীক্ষা কার্য করেছিলেন 1 মোল গ্যাসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এর মান 1 হয়, অর্থাৎ পিভি বাই আরটি। 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ যদি হয় তাহলে জেড এর মান 1 হবে, যদি আদর্শ হয়। আদর্শ যদি না হয় জেড এর মান 1 থেকে বেশি বা কম হবে। এখন আমরা এই জেডকে অন্যভাবে সংজ্ঞায়িত করার জন্য আমরা একটু সমীকরণকে নতুনভাবে সাজাই। ধরো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি পেলাম, জেড মানে 1 অর্থাৎ পিভি বাই আরটি ইকুয়াল টু 1। বাস্তব গ্যাসের ক্ষেত্রে পাবো, ধরলাম জেড ইকুয়াল টু পিভি বাই আরটি। এখানে বাস্তব গ্যাসের আয়তন আমি ভি ধরলাম, আদর্শ গ্যাসের আয়তন ভি নট ধরো। এই দুই সমীকরণ থেকে পাই সমীকরণ 1 আর সমীকরণ 2 কে যদি ভাগ করি, অর্থাৎ সমীকরণ 2 ভাগ 1 ইমপ্লাইজ কি পাবো, জেড ইকুয়াল টু ভি বাই ভি নট। অর্থাৎ আমরা জেড কে সংজ্ঞায়িত করতে পারি নির্দিষ্ট তাপমাত্রা চাপে। অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা কনস্ট্যান্ট রাখতে হবে। এই ক্ষেত্রে চাপ তাপমাত্রার উপর যেহেতু জেড নির্ভরশীল, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বাস্তব গ্যাসের আয়তন ও আদর্শ গ্যাসের আয়তনের অনুপাতকে বলা হয় সংকোচনশীলতা গুণাঙ্ক।
অথবা এটা আরেক নাম পেষণ গুণাঙ্ক। এখন আমরা আরেকটা দ্বিতীয় একটা লেখচিত্র খেয়াল করি। পি এক্স অক্ষে পি এটিএম চাপ নিছি আমি, চাপ, আর ওয়াই অক্ষে পেষণ গুণাঙ্ক পিভি বাই আরটি নিয়ে লেখচিত্র অঙ্কন করছি। এটা নির্দিষ্ট গ্যাস নাইট্রোজেনকে নেওয়া হয়েছে, বিভিন্ন তাপমাত্রায় পর্যবেক্ষণ করছি। এখানে দেখা যায় -100 ডিগ্রি তাপমাত্রায় পেষণ গুণাঙ্ক সবচেয়ে বেশি এবং আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়েছে বেশি। কিন্তু এইভাবে তাপমাত্রা যত বাড়াবো, সর্বশেষ 700 ডিগ্রি তাপমাত্রায় আদর্শ গ্যাস সূত্র দেখা যায় প্রায় মেনে চলে। তাহলে এইটুকু দেখলাম, তাপমাত্রা বাড়লে গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় হয়। এবার এই সঙ্গে এটাও লক্ষণীয় যে চাপ যখন খুবই নিম্ন, জিরো কাছাকাছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সবগুলোই আদর্শ গ্যাসের নিয়ে মানটা পাওয়া যায়, অর্থাৎ নিম্ন চাপও আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে। এখন আমরা দেখব বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণের শর্ত। এখান থেকে আমরা স্পষ্ট দেখলাম বাস্তব গ্যাসসমূহের তাপমাত্রা যত বৃদ্ধি পাবে তত আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে, এবং চাপ যত বেশি হবে বিচ্যুতি হবে বেশি, আর চাপ যত কম হবে সেই ক্ষেত্রে আদর্শ গ্যাসের নিয়ে হবে, অর্থাৎ বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে। তাহলে দুইটা শর্তে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে। নাম্বার 1, অতি নিম্ন চাপে, আর নাম্বার 2, অতি উচ্চ তাপমাত্রায় গ্যাসসমূহ আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে। কারণ এই দুই শর্তে যে কারণে আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে সেটি হলো গৌরত্বের শিকার যে দুইটি ত্রুটি, যে কারণে এরা আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে না, এই ত্রুটি দূর হয়, যার ফলে এরা আদর্শ। একটা ত্রুটি আয়তন ত্রুটি, আর একটা হলো চাপ ত্রুটি বা আকর্ষণজনিত ত্রুটি। আমরা জানি তাপমাত্রা যত দেওয়া হবে তত গ্যাস অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়, আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়, যার ফলে তার নিজস্ব আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় নগণ্য ধরা যায়। এই ক্ষেত্রে দেখা যায় ত্রুটি দূর হয়ে যায়। পক্ষান্তরে নিম্ন চাপে গ্যাসগুলো কাছাকাছি অবস্থান করে, আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না বললেই চলে, যার ফলে এই ক্ষেত্রেও এই ত্রুটি দূর হয়ে যায়। এখন আমরা যে আমি একটা কথা বলি, এই ক্ষেত্রে স্পষ্ট বুঝতে পারছো যে এই অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা খুব ভালো জানি, সবাই জানি যে 1 মোল গ্যাসের আয়তন 22.414 লিটার এসটিপিতে মোলার আয়তন, যে কোনো গ্যাসের মোলার আয়তন। এটা হলো আদর্শ গ্যাস সূত্র যদি মেনে চলে। কিন্তু বাস্তবে আসলে এই আয়তনটা পাওয়া যায় না, সামান্য কম বেশি হয়ে যায়। যেমন ধরো হিলিয়ামের মোলার আয়তন 22.435, অর্থাৎ হিলিয়ামের ক্ষেত্রে মোলার আয়তন ফর হিলিয়াম পাওয়া যায় 22.435 লিটার। পক্ষান্তরে ক্লোরিনের মোলার আয়তন পাওয়া যায় 22.184 লিটার। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে মোলার আয়তন পাওয়া যায় 22.079 লিটার। তো এই আয়তনটা কোনটাই 22.414 না। এইখানে দেখা যায় সবচেয়ে বিচ্যুতি অ্যামোনিয়া, কারণ এর ঘনীভবন তাপমাত্রা দেখা যায় এসটিপি থেকে যত কম বেশি হয় বা পরিবর্তন হয় তত বিচ্যুতি বেশি হয়। অ্যামোনিয়ার ক্ষেত্রে যেমন হিলিয়ামের ক্ষেত্রে ঘনীভবন তাপমাত্রা -268.9 ডিগ্রি সেন্টিগ্রেড, যা দেখা যায় এসটিপি তাপমাত্রার যেটা সেই তাপমাত্রার কাছাকাছি। পক্ষান্তরে অ্যামোনিয়ার ক্ষেত্রে 33.4 ডিগ্রি মাইনাস, অনেক বেশি এসটিপি থেকে, সেই সব বিচ্যুতিটা বেশি হয়েছে। এখন আমরা নেক্সট যে আলোচনা ভান ডার ওয়ালস সমীকরণ নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী ভান ডার ওয়ালস, ডাচ রসায়নবিদ, ইনি বাস্তব গ্যাসের
এটা সমীকরণ দাঁড় করিয়েছেন। দুইটা ত্রুটি যেটা ছিল সংশোধন করে। আমরা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সবাই জানি, অলরেডি আলোচনাও হয়েছে। এই স্বীকার্যসমূহ বিভিন্ন বিজ্ঞানীর মতামতের ফলস্বরূপ। এই দুইটা স্বীকার্যে যার উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সূত্রসমূহ প্রতিপাদন করা যায়, প্রমাণ করা যায়, সেই স্বীকার্যে দুইটা ভুল ছিল। একটা আয়তন ত্রুটি আর একটা আয়তন সম্পর্কিত যে স্বীকার্য বলা হয়েছে আদর্শ গ্যাস সমূহের নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, অর্থাৎ অগ্রাহ্য করা হয়েছে নিজস্ব আয়তনটাকে। 2 নম্বর বলা হয়েছে গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ না, বাস্তবে গ্যাস অণুগুলো পরস্পরকে আকর্ষণ করে, অতএব এইটুকু গ্রহণযোগ্য না। এই দুইটি স্বীকার্যর কারণে বাস্তব গ্যাসগুলো মূলত আদর্শ গ্যাস সূত্রসমূহ মেনে চলে না। এখন এই দুইটা ত্রুটি সংশোধন করছেন বিজ্ঞানী ভান ডার ওয়ালস করে বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য সমীকরণ দাঁড় করিয়েছে। প্রথমে ধরো আয়তন ত্রুটি কথা চিন্তা করি। বলা হয়েছে গ্যাস অণুগুলোর নিজস্ব আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় নগণ্য, যা গ্রহণযোগ্য না। অর্থাৎ গ্যাসগুলো আদর্শ গ্যাস সমীকরণ থেকে যদি আমার আয়তন মাপা হয়, আদর্শ গ্যাসের যে আয়তন পাবো, বাস্তব গ্যাসের আয়তন তার থেকে বেশি বাস্তব গ্যাসের আয়তন তার থেকে বেশি পাওয়া যায়। কারণ তোমরা যদি একটু চিন্তা করো যে এসটিপিতে দেখা যায় যদি আমি আয়তন যে ত্রুটিটা হয় 0.053%, এর নিজস্ব আয়তন গ্যাসের মোট পাত্রের আয়তনের তুলনায়, এই হিসাবে গ্রহণযোগ্য হয় না, অগ্রাহ্য করা যায়, সমস্যা হয় না। কিন্তু আমি যদি তার চাপ 500 atm, কোনো গ্যাসের চাপ 500 atm ও 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি যে করি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি নেওয়া হয়, সেই ক্ষেত্রে দেখা যায় অগ্রাহ্য করা যায় না। তার নিজের আয়তন সামগ্রিক আয়তনের 20%, যা কখনো অগ্রাহ্য না, ম্যাথমেটিক্যালি অগ্রাহ্য না। তাহলে কি পেলাম যে এসটিপিতে কোনো গ্যাসের আয়তন দেখা যায় যদি পর্যবেক্ষণ করি, তার নিজের আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় 0.053%, যা অগ্রাহ্য। পক্ষান্তরে চাপ বাড়িয়ে 500 atm করলে আয়তন তখন অগ্রাহ্য হয় না, কারণ তার নিজের আয়তন সামগ্রিক আয়তনের 20% হয়, অতএব কখনো অগ্রাহ্য না। তাই দেখা যায় বাস্তবে গ্যাসগুলোর আয়তন আদর্শ গ্যাস সমীকরণ ফলো করলে বেড়ে যায়। এখন এই ত্রুটি উনি দূর করছেন ভান ডার ওয়ালস, অর্থাৎ যে আয়তনটুকু গ্যাসগুলো যে স্থানব্যাপী চলাফেরা করে গ্যাস অণুগুলো পাত্রের মধ্যে, সেই মুক্ত স্থানের পরিমাণ থেকে এই নিজস্ব আয়তন বাদ দিয়ে সংশোধন করা হয়। তাহলে নিজের আয়তন 1 মোল গ্যাসের আয়তন যদি হয় বি, n মোল গ্যাসের আয়তন NB, তাহলে আয়তন ধরা হয়েছিল আদর্শ গ্যাস ভি, অতএব ভি থেকে NB বাদ দিয়ে উনি ত্রুটি সংশোধন করছে, ত্রুটি দূর করছেন, আয়তনের ত্রুটি দূর করা হয়েছে। এবার চাপের ত্রুটি। চাপ আকর্ষণ, আমরা জানি গ্যাসগুলো একে অপরকে কি করে, আকর্ষণ করে। আকর্ষণ যদি করে পাত্রের দেয়ালে একক ক্ষেত্রফলের পর গ্যাস অণুগুলো যে বল প্রয়োগ করে তাকেই আমরা বলি চাপ। এর আশেপাশের অণু যখন থাকবে তারা কি করবে, আকর্ষণ করবে, যার ফলে যে আকর্ষণ না থাকলে যে চাপ প্রয়োগ করত, আকর্ষণ থাকার ফলে চাপের পরিমাণ হ্রাস পায়, বাস্তবে চাপের পরিমাণ কি পায়, হ্রাস পায়। তাই ভান ডার ওয়ালস যে পরিমাণ হ্রাস পায় যা চাপের সাথে যোগ করে সংশোধন করছেন। ধরি চাপ যদি পি হয়, হ্রাসকৃত চাপ উনি হিসাব করে দেখিয়েছেন a(n²/v²), অর্থাৎ 1 মোল গ্যাসের ক্ষেত্রে n²/v², 1 মোল গ্যাসের ক্ষেত্রে an²/v², n এর মান 1 বসাবা, সেক্ষেত্রে এই পরিমাণ হ্রাস পায়।
n মল গ্যাসের ক্ষেত্রে হ্রাস পায় এটা, কারণ এই এটা ধ্রুবক, এখানে আগে যেটা দিছি n মোল সংখ্যা, বি মানে এটা ধ্রুবক, ভান্ডার ওয়ালস ধ্রুবক। এই ক্ষেত্রে আমি সংক্ষেপে এই সমীকরণ প্রতিপাদনটা তোমাদের সিলেবাসে নাই, তারপর সংক্ষেপে বলে দিচ্ছি যে আশেপাশে অণু যত বেশি হবে, সংখ্যায় যত বেশি হবে, ঘনত্ব যত বেশি হবে, তত বেশি চাপ হ্রাস পাবে। অর্থাৎ হ্রাসকৃত চাপ যদি ছোট হাতের পি দিই ইজ প্রপোর্শনাল টু ঘনত্বের বর্গের সমানুপাতিক, অর্থাৎ পি ইজ প্রপোর্শনাল টু n বাই ভি হোল স্কয়ার, অর্থাৎ পি ইকুয়াল টু এ এন স্কয়ার বাই ভি স্কয়ার। এই পরিমাণ চাপ হ্রাস পায়, যার ফলে এটা যোগ করে দিয়ে সংশোধন করা হয়। তাহলে আমরা বলতে পারি ইকুয়াল টু nRT। এটাই হলো বাস্তব গ্যাসের ক্ষেত্রে বিজ্ঞানী ভান্ডার ওয়ালসের সমীকরণ। এবার আমরা গ্যাস তরলীকরণ সংক্রান্ত আলোচনা করব। গ্যাসকে তরলীকরণ করার জন্য একটা টার্ম আমাদের জানা দরকার, সেটি হলো সন্ধি তাপমাত্রা। সন্ধি তাপমাত্রা কি এইটা একটু আমার জানা দরকার। সন্ধি তাপমাত্রা হলো প্রত্যেকটা গ্যাসের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার উপরে গ্যাসগুলোকে রেখে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন তরল হবে না বা তরলে রূপান্তরিত হয় না। এই তাপমাত্রাটাকেই বলা হয় সন্ধি তাপমাত্রা। অর্থাৎ এই তাপমাত্রায় উপরে রেখে হাজার চাপ প্রয়োগ করলে গ্যাসকে তরলে রূপান্তর করা যায় না। প্রত্যেকটা গ্যাসে এই সন্ধি তাপমাত্রা, নির্দিষ্ট সন্ধি তাপমাত্রা আছে। তো এই সন্ধি তাপমাত্রা হাইড্রোজেনের ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচার ফর হাইড্রোজেন 240 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি সেন্টিগ্রেড, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড, হিলিয়ামের ক্ষেত্রে মাইনাস 268 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রায় রেখে যে চাপ প্রয়োগ করা হয় তরল করার জন্য, ন্যূনতম যে চাপ প্রয়োগ করা হয় সেটা সন্ধি চাপ বলা হয়। যেমন কার্বন ডাইঅক্সাইডের সন্ধি চাপ হলো 72.9 atm, পক্ষান্তরে হাইড্রোজেনের সন্ধি চাপ হলো 12.8 atm। এবার আমরা তরলীকরণের ব্যাপারটাই আসি। গ্যাসকে তরল করতে হলে দুইটা শর্ত। এক, যত তাপমাত্রা কমাবো গ্যাস অণুগুলোর গতিশক্তি হ্রাস পায়, অণুগুলো কাছে চলে আসে, তরল করা সহজ হয়। অর্থাৎ তাপমাত্রা হ্রাস করতে হবে। 2 নম্বর কন্ডিশন, চাপ প্রয়োগ করতে হবে। চাপ প্রয়োগগুলো গ্যাসগুলো অণুগুলো কাছাকাছি অবস্থান করে, যার ফলে আন্তঃআণবিক আকর্ষণ বৃদ্ধি পায়। এই দুই টার্ম প্রয়োগ করে আমরা যে কোনো গ্যাসে তরল করতে পারি। তবে শর্ত, চাপ প্রয়োগ করার আগে আমাদের শর্ত পালন করতে হবে, সন্ধি তাপমাত্রায় নিয়ে আসতে হবে। সন্ধি তাপমাত্রায় উপরে রেখে চাপ প্রয়োগ করে তরল হবে না। সন্ধি তাপমাত্রায় এনে তবে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করে তরল করা যাবে। সন্ধি তাপমাত্রা যত বেশি নিচে নামবো, প্রযোজ্য চাপের পরিমাণ তত কম হবে। যেমন কার্বন ডাইঅক্সাইডকে যদি সন্ধি তাপমাত্রা দেখছি 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড, একে যদি আমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে চাপ প্রয়োগ করি তাহলে তরল হবে। কিন্তু আমি যাকে যদি 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে চাপ প্রয়োগ করি, তরল হবে না, কারণ সন্ধি তাপমাত্রা তাকে নিয়ে আসতে হবে, অ্যাটলিস্ট সন্ধি তাপমাত্রা নিয়ে আসতে হবে। এইভাবে আমরা তরল করতে পারি, এইভাবে তরল করা যায়। এবার আমরা এই তরল করতে গিয়ে একটা বিষয়, অর্থাৎ জুল থমসন প্রভাব প্রয়োগ করা হয়। জুল থমসন প্রভাবটা কি? এটি হলো কোনো গ্যাসকে আবদ্ধ পাত্রে অতি উচ্চ চাপে আবদ্ধ পাত্রে রেখে নিম্ন চাপবিষ্ট পাত্রে সম্প্রসারিত হতে দিলে দেখা যায় গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। অতি উচ্চ চাপে অবস্থান করছে গ্যাসগুলো। এবার আমরা কি করছি? অতি নিম্ন চাপবিষ্ট পাত্রে সম্প্রসারিত করছি। উনি দেখলেন এই ঘটনায় গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। এটা কি বলা হয়? জুল থমসন প্রভাব। এই হ্রাস পাওয়ার ঘটনাকে হ্রাস করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে উনি বললেন, গ্যাসগুলো যখন উচ্চ চাপে ছিল এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল ছিল, বেশি ছিল আকর্ষণ বল।
যেই নিম্নচাপ বিশিষ্ট পাত্রে সম্প্রসারিত হতে দিয়েছে এই প্রক্রিয়াটা দ্রুত করছে, যার ফলে বাইরে থেকে তাপ নেওয়ার সুযোগ পায়নি। তখন গ্যাসগুলো নিজস্ব শক্তি ব্যয় করতে গিয়ে তাপমাত্রা হ্রাস পায়, নিজস্ব আভ্যন্তরীণ শক্তি ব্যয় করছে। এই জুল থমসন এই প্রভাব, এই পরীক্ষাটাকে আমরা জুল থমসন পরীক্ষা, এই পরীক্ষাকে কাজে লাগে যে কোনো গ্যাসকে এখন ঠান্ডা করা সম্ভব বা শীতল করা, তরল করা সম্ভব হয়েছে। তারপর আরেকটা শব্দ আছে ইনভার্সন টেম্পারেচার। উৎক্রম তাপমাত্রা কি? উৎক্রম তাপমাত্রা হলো, দেখা যায় এমন একটি তাপমাত্রা, গ্যাসের এমন একটি তাপমাত্রা আছে যে তাপমাত্রার উপরে জুল থমসন পরীক্ষা কার্যকর না। এই হিসাবে তখন এই তাপমাত্রাকে উৎক্রম তাপমাত্রা বলে। যেমন হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা -80 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ হাইড্রোজেনকে তরল করতে হলে প্রথমে তাকে 80 ডিগ্রি তাপমাত্রা এনে, -80 ডিগ্রি তাপমাত্রা এনে তারপর জুল থমসন পরীক্ষা প্রয়োগ করালে আকাঙ্ক্ষিত তাপমাত্রায় নেমে যাবে, অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচারে নেওয়া যাবে। অর্থাৎ -80 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত তাকে অন্য বিভিন্ন হিমমিশ্র মিশাই ঠান্ডা করে তারপরে জুল থমসন প্রভাব প্রয়োগ করতে হয়। এখন আমরা সর্বশেষ যে টপিকস প্রয়োগ বা অঙ্কের দিকে যাব। এটা অঙ্ক দিকে খেয়াল করো। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 400 ATM চাপে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে 0.26 লিটার সিলিন্ডারে রাখলে নাইট্রোজেন গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের মতো হবে? তাহলে কি উত্তর দিবা? আদর্শ গ্যাসের মতো হতে হলে আমরা জানি z এর মান 1 হতে হবে। তাহলে এখানে আমরা z এর মান দেখব। z ইকুয়াল টু আমরা জানি PV বাই nRT। এখানে অবশ্য নাইট্রোজেনের 28 গ্রাম নেওয়া হয়েছে, 28 গ্রাম মানে 1 মোল। P এর মান বসাও। P দেওয়া আছে হলো 400 ATM, V এর মান দেওয়া আছে হলো 0.26 লিটার, N এর মান 1 মোল, R এর মান 0.0821, আর তাপমাত্রা দেওয়া আছে হলো ওয়াট। এটা আমার বাইর করতে হবে। আদর্শ গ্যাস জ্যোতিতে হয় যেটার মান কি হতে হবে? 1। তাহলে এখান থেকে আমি 1 বসাবো, দিয়ে T এর মান পাওয়া হলো 1268.3 কেলভিন, দ্যাট ইজ 995.3 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই তাপমাত্রায় গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, যেহেতু এই ক্ষেত্রে জেড এর মান 1। এই সূত্রের উপর গ্যাস সূত্রের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের গ্যাস সিলিন্ডারে গ্যাস পূরণ করা হয়। আমরা অলরেডি জানি, বাসায় বাড়িতে অনেক পরিচিত গ্যাস তোমরা ব্যবহার করে থাকো। সিএনজি তোমরা সবাই জানছো, সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেখানে প্রধান থাকে বিউটেন 75%, মিথেন থাকে 25%, প্রোপেন থাকে 25%। আর এনজি মানে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এখানে ন্যাচারাল গ্যাসকে লিকুইড তরল ফর্মে নিয়ে আসা হয়। আর সিএনজি গ্যাস অবস্থায় রাখা হয়, যেটা আমরা বিভিন্ন সিএনজি চালিত বিভিন্ন গাড়ি ব্যবহার করি আমরা। এখানে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, যেখানে গ্যাসগুলোকে অত্যাধিক 220 ATM চাবে সাধারণত রাখা হয়, গ্যাস সূত্র প্রয়োগ করা হয়। গ্যাস সূত্র প্রয়োগ করি মানে এই সিএনজি কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এখানে যে গ্যাস সূত্র প্রয়োগ করা গেলেও এলপিজি বা এলএনজির ক্ষেত্রে গ্যাস সূত্র প্রয়োগের কোনো সুযোগ নাই, কারণ এরা লিকুইফাইড অবস্থায় থাকে। লিকুইফাইড অবস্থায় আমরা জানি এই সূত্র পালিত হয় না। তো আর বিশেষ কিছু না, আজ এই পর্যন্তই থাক। আগামীতে তোমাদের সুস্থ শরীর কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।